আজকে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন কি ঘটেছে? আজকে আমার প্রোগ্রাম ছিল, এখানে আসার আগে চারটে ওরা স্ট্রিট কর্নার পারমিশন নিয়ে রেখেছিল। তো একটা খড়িবেড়ি, আমিনপুর, কাঁচকল, তার আগে নাগলপোতাতে। তো আমি আসবার সময় কালকে রাত থেকে খবর পাচ্ছি খুব তৃণমূলের উন্নয়ন বাহিনীর খুব দাপাদাপি করছে, বোমগুলি পিস্তল ছাড়া এদের উন্নয়ন হয় না। পুলিশকে বলছে, পুলিশ কোনো সাড়া দিচ্ছে না। সকালে যখন আসছি শুনলাম কাঁচকলে যখন স্টেজ মানতে আসছিল তখন ওদেরকে মারধর করে তাড়িয়েছে। পুলিশ তার কাছেই দাঁড়িয়েছিল, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তারপরে আমিনপুর বাজারে একইভাবে যিনি মাইক মানতে আসছিলেন তাকেও মারধর করে তাড়িয়ে দিয়েছে কোনো রকমভাবে। নাগলবেগিতে কিছু লোক ছিল, তাদেরকে আমি কথা বলে তাদেরকে বললাম আর যেতে হবে না। এসে খড়িবেড়ি বাজারে ওই স্টেজও করতে দেয়নি, রাস্তায় দাঁড়িয়ে দু চারটে কথা বলে আমিনপুর বাজারের দিকে আসছি। দুঃখের বিষয়, আমিনপুর বাজারেও পুলিশের পক্ষ থেকে কোনো অ্যাকশন নেয়নি। আমি ওখানে এসে জিজ্ঞাসা করলাম, তো আমি একজন আইনসভার সদস্য, আমরাই আইন তৈরি করছি, আমাদেরকেও তো প্রসিডিওর মেনটেন করতে হবে। আমি এসে জিজ্ঞাসা করলাম এখানে চার্জে কে আছে, আমার তো তার সাথে কথা বলা দরকার। ওখানকার একজন অফিসার বললে থানাতে গিয়ে আপনি কথা বলুন। যখন আমাকে থানাতে যেতে বলেছে আমি তো থানাতেই যাবো ভাই, কিন্তু উনি অপদার্থ ঔদ্ধত্যতা এত দেখালেন, মানে ওখানে আমার সাথে কথা বলবেন না। আমি ঠিক আছে, তো আমি বিতর্কে জড়ালাম না, আমি থানাতে গিয়ে কথা বলবো। এর মধ্যে থানাতে পৌঁছানোর সাথে সাথে থানার মুখটায় প্রচুর জ্যাম হয়েছিল, যেহেতু থানায় আমাদের অনেক লোক এসেছিল। ও সম্ভবত তখন উনি একটা আইপিএস র্যাঙ্কের অফিসার, লেডি অফিসার আসলেন। তিনি বললেন রাস্তাটা এরকমভাবে জ্যাম করবেন না, যা সমস্যা আছে আমাদের সাথে বলুন, আমরা অ্যাকশান নেব। যেই বলেছে আমি বললাম আপনি দায়িত্ব নিচ্ছেন তো? বলছে হ্যাঁ নিচ্ছি। সঙ্গে সঙ্গে বললাম রাস্তা থেকে সরে যাও। আমাদের আইএসএফের কর্মী সমর্থক ভালোবাসার মানুষরা রাস্তা থেকে সরে গেল। যখন থানার মধ্যে ঢুকেছে আমাদের লোকজন, ঢুকে যখন লেখাপত্র লেখালেখি করছে অভিযোগ, সেই মুহূর্তে তার কিছু পরেই আমি ঢুকেছি। আমাদের এক দায়িত্বশীল, তারপরে জানলাম উনি এসডিপিও, তার আগে বাইরে জানলাম উনি এসডিপিও মহাশয়কে জিজ্ঞাসা করেছে স্যার আইসি সাহেব আছেন? তখন জাস্ট আমি ঢুকেছি থানার মধ্যে, থানাতে ও যেখানে লেখালেখি হচ্ছে ওখানে, কারণ আইসি সাহেবের সাথে কথা বলতে হবে, থানায় আসতে বলেছে। তো ও এসডিপিও স্যারের কাজ কি ছিল বলে দেওয়া, যে নেম প্লেট আছে দেখে নাও, বা আমি জানি না, বা আইসি সাহেব ওখানে আছে, এতটুকু তো বলা দরকার। এত বড় দালাল, ওর কষ্ট হচ্ছে, ওর অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির হালুয়া টাইট করে দিচ্ছে আইএসএফ, ওর কষ্ট হচ্ছে, ওর তোলা তুলে খাওয়া হয়তো বন্ধ হয়ে যাবে, সেই জন্য হয়তো ওর উনার কষ্ট হচ্ছে। সে এসডিপিও স্যার ওর সাথে খারাপ ভাষা প্রয়োগ করেছে, মিসবিহেভ করেছে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আপনি এরকম করতে পারেন না, আপনি একজন প্রশাসনের লোক, আপনার কাজ হচ্ছে সহযোগিতা করা। কিন্তু তখন দেখলাম ওনার ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আমি ভদ্র ভাষায় বললাম সাহেব এর ট্যাক্সের টাকাতেও তো আপনি মাইনে দেন, কিন্তু সে প্রথম আমাদেরকে আঙুল লুচিয়ে বললো আমিও ট্যাক্সের টাকা দিই। আমি তখন বললাম এই দালালিটাই বন্ধ করুন। না আপনি দালাল বলতে পারেন না। আমি বলেছি দালালকে আমি 100 বার দালাল বলবো, ওনাদের অনেকের কষ্ট হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে বুঝুন। তারপরে যখন এইটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আমি বারবার ওনাকে দালাল বলে যাচ্ছি, সত্যি দালালকে দালাল বলবো না তো কি বলবো। এইরকম অবস্থায় ওই পরে জানলাম উনি অ্যাডিশনাল এসপি ম্যাম আসলেন, আমাদের সামনে দাঁড়ালেন যে আপনি একজন সরকারি আধিকারিক কে ধরনের বলতে পারেন না। আমি এসপি ম্যামকে আবারও বললাম যে আমি তো আপনার সাথে খারাপ আচরণ করছি না, বা আপনাকে আমি দালাল বলছি না। ওখানে আইসি ছিল, তাকেও আমি দালাল বলিনি। আর একজন এসপি র্যাঙ্কের অফিসার ছিল, তাকেও আমি দালাল বলিনি। আর একজন ইন্সপেক্টর ছিল, তাকেও দালাল বলিনি। আমি ম্যাডামকে বললাম যে দালাল তাকে আমি 100 বার দালাল বলবো, যা করার আমার করে নেন। এবার শুনুন কেন দালালটা বলছে, এবার প্রমাণ হয়ে যাবে। ওর রাগটা কি হচ্ছে, ওনার রাগটা কি জিজ্ঞাসা করেছে হয়তো ওনার রাগ। আচ্ছা পুলিশকে জিজ্ঞাসা করা যায় না যে আইসি সাহেব আছে কি না নাই? এটা কি অপরাধ হয়ে গেছে? এরাদের ঔদ্ধত্য কোথায় পৌঁছাচ্ছে জানতে হবে। তো উনি বলছেন পরে যে নেম প্লেট আছে দেখে নিতে পারেন না। আমি উত্তর দিয়েছি
যদি আমি জিজ্ঞাসা করিনি, আমি উত্তর দিচ্ছি আমি তো ইংলিশ জানি না পড়তে, আমি পরে দেখলাম ইংলিশে লেখা আছে অমুক আইসির রুম এটা, অমুক না আইসির নাম দিয়ে আছে, আমি উত্তর দিচ্ছি আমি তো ইংলিশ জানি না, আমি কি আপনাকে জানতে পারবো না? এই সবাই ইংলিশে একদম মাস্টার্স করে বসে আছেন নাকি? সবাই ইংলিশে মাস্টার্স করে বসে আছেন? তো তখন উনি আর উত্তর দিতে পারেনি, ঘরের মধ্যে ঢুকে গেছে। দেখবেন ভিডিওটা ওই ঘরের মধ্যে তখন ঢুকে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এই ঔদ্ধত্যপূর্ণ আচরণকে আমরা বরদাস্ত করি। পুলিশ আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। আপনারা ভাববেন, আপনাদের বলি পুলিশ আমাদের বন্ধু, আমাদের শত্রু নয়। কারণ একটা উদাহরণ দিচ্ছি, এটা হরিণঘাটা থানার মধ্যে। তো হরিণঘাটা থানাতে অন্তত 4-5 লাখ মানুষ আছে, তাই তো নাকি? থানায় কটা লোক আছে জানেন? পুলিশ 20টা হয়তো নাই পুলিশ। কিন্তু আমরা প্রত্যেকে নিশ্চিন্তে রাত্রিরে ঘুমাই ওই 20টা পুলিশের উপরে ভরসা করে, তাই তো? ওই 20 জনের উপরে ভরসা করে আমরা নিশ্চিন্তে রাত্রিরে ঘুমাই। বন্ধু বলি তো ভরসা করতে পারি, ওরা আমাদের বন্ধু, শত্রু নয়। কিন্তু পুলিশের মধ্যে কিছু কিছু আছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হয়ে গেছে, কিছু কিছু আছে তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়ে গেছে। তাদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাই, তাদেরকে এই ধরনের দালাল বলি, দালাল বলবো। কারো যদি কিছু করার থাকে করে নিতে বলবে। এই ঘটনাটা আজকে ঘটেছে, তো আরো ঘটনা ঘটেছে, সব রেকর্ড আছে। তো ঘটনা হচ্ছে এটা, আপনারা বলুন যে মিটিং মিছিল করার প্রত্যেকের তো রাইট আছে। তো মিটিং মিছিল আমি করব, আমি গণতান্ত্রিক দেশে, আমি করতে পারবো না, অমুক করবে বা অমুক করলে আমি আটকে দেবো, এটা গণতন্ত্রের পরিপন্থী নয়। মমতা ব্যানার্জিরা 1000 টাকা দিচ্ছে, আপনার ছেলের ভবিষ্যৎকে নষ্ট করছে। 1000 টাকা দিচ্ছে, আপনার ছেলে যখন চাকরি করতে যাচ্ছে, আপনার ছেলেকে 15 লাখ 10 লাখ না দিলে আপনার ছেলের চাকরি হবে না। সুতরাং এই 1000-1200-তে আপনি বিকিয়ে যাবেন না। আমার মাকে আওয়াজ তুলতে হবে, এই 1000-1200 বন্ধ করুন। বাচ্চাগুলো যেই শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে সরকারি, সেখানে শিক্ষার পরিকাঠামো গড়ে তুলুন, স্বাস্থ্যের পরিকাঠামো গড়ে তুলুন। 330 টাকা 550 টাকা ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পাই তার ব্যবস্থা গড়ে তুলুন। এটা মায়েদেরকে আওয়াজ তুলতে বলবো। আর মায়েদের বলবো, 1000 টাকা 1200 টাকা দিয়ে কোনো মাকে স্বাবলম্বী করতে পারবে না। আমাদেরকে সুযোগ দেন, পার্লামেন্টে পাঠান। 1000-1200-র পরিবর্তে মায়েদের হাতে কাজ দিয়ে মায়েরা মেহনত করে, যাতে করে এই মাস গেলে 5000-7000 ন্যূনতম ইনকাম করে, তার পলিসির জন্য চিৎকার করবে। আর আগামী দিনে বাংলা পরিচালনার দায়িত্ব আমাদের হাতে মায়েরা তুলে দিলে, মায়েদের জন্য অফার হিসেবে সর্বপ্রথম আমাদের কাজ হবে যত লিগাল ইনলিগাল মদের দোকান আছে সেইগুলো আমরা বন্ধ করব। আর সাথে সাথে তখন আমরা রাজ্যের পক্ষ থেকে পলিসি তৈরি করে মায়েদের হাতে কাজ দেবো। মাস গেলে 5-7 হাজার ইনকাম যাতে মায়েরা মেহনত করে করতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে একটা কথা বলবো, আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর লড়াই হতে? অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর লড়াই হতে? মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের লড়াই হতে? সুজন চক্রবর্তীর সাথে আপনার জাভেদ খান সাহেবের লড়াই হতে? কোনোদিন আমরা দেখিনি, আর দেখতেও চাই না। যত লড়াই এই বুথের স্তরে কেন? এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সুজন চক্রবর্তী সিপিএমের নেতা, পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, তারা যদি এসি ঘরে বসে এক জায়গায় গল্প করতে পারে, এই মোড়টার নাম কি? এই গয়লার মোড়ের চায়ের দোকানে কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি, কে কংগ্রেস না দেখে কেন একসাথে আপনারা চা খেতে পাচ্ছেন না? মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী যে সবসময় হেরো মুখ্যমন্ত্রী বলে ওনাকে খিল্লি করে, আর মমতা ব্যানার্জি যাকে গাদ্দার ফাদ্দার যা আছে বলে। তো দুজনের মধ্যে এত লড়াই থাকার পরেও মমতা ব্যানার্জির চায়ের আমন্ত্রণে শুভেন্দু বাবু পৌঁছে গেলেন। যদি তারা এসি রুমে বসে একসাথে চা খেতে পারে, কেন আপনারা যে সিপিএম করেন, কে তৃণমূল করেন, কে বিজেপি করেন, কে আইএসএফ করেন, বুথ স্তরে কেন আপনারা মারামারিতে জড়িয়ে পড়ছেন? আমার অনুরোধ আপনাদের কাছে, যার যে দল ভালো লাগে করুন, কিন্তু দিনের শেষে প্রতিবেশী তাদের কথা শুনে মারামারি বিভাজনে জড়িয়ে পড়বেন
করবেন না। দিনের শেষে আপনি যদি বিপদে পড়েন, সে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ কেউ দেখবে না, লাফ মেরে আসবে আপনাকে বিপদ থেকে বাঁচাতে। কোথা থেকে শুভেন্দু অধিকারী আপনার কি কলকাতা থেকে আসতে গেলেও টাইম লাগবে, মমতা ব্যানার্জিরও আসতে গেলে টাইম লাগবে, তখন বিপদ থেকে উদ্ধার হতে হতে আরও বিপদে পড়ে যাবেন। কিন্তু আপনার প্রতিবেশী আপনাকে বিপদে থেকে উদ্ধার করবে। অনুরোধ আপনার এটাই আপনাদের কাছে, যার যে দল ভালো লাগে করুন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন। বড় নেতারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা এসি রুমে না গেলেও নন এসিতে একসাথে চা খাবেন, এই অনুরোধটা আপনাদের কাছে করছি। ভোট আসবে, ভোট যাবে, নেতারা দিল্লি যাবে, নেতারা কলকাতায় যাবে, ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ক্ষতি বুথ স্তরের মানুষের হবে, আমি চাই না এই বুথ স্তরের মানুষের এই ধরনের ক্ষতি হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করব এই 20 তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে চুপচাপ খামে ছাপ দিয়ে আমাদের দীপক বাবুকে পার্লামেন্টে পাঠাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।